আচ্ছা, আমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে স্যার পেঙ্কের ক্ষয়চক্রটা পড়লে খুব ভালো হয়। তো আজকের টপিক হচ্ছে পেঙ্কের ক্ষয়চক্র। আচ্ছা, পেঙ্কের ক্ষয়চক্র পড়ার আগে আমাকে প্রথমে কিছু বেসিক জিনিস শিখে নিতে হবে, বেসিক টার্মগুলোকে ব্যাখ্যা করতে হবে। যদিও যে বেসিক টার্মগুলো ব্যাখ্যা করব সেগুলো ম্যাক্সিমাম জনেরই জানা, তাও একটু আমি জাস্ট একটু স্মরণ করিয়ে দিচ্ছি। ওকে, চলুন। প্রথম সেটা আমরা দেখবো কি ভার্টিক্যাল ইরোশন আর ল্যাটারাল ইরোশন। ভার্টিক্যাল ইরোশন কাকে বলবো? নদী যখন নিচের দিকে ক্ষয় করবে, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলবো ভার্টিক্যাল ইরোশন বা উলম্ব ইরোশন। যেমন মনে করুন আপনি মাটি কাটছেন, ঠিক আছে, মাটি কাটলে কি হবে? মাটিটা গর্ত হবে, এটা হচ্ছে ভার্টিক্যাল ইরোশন, নিচের দিকে ক্ষয় হচ্ছে। আর এই ভার্টিক্যাল ইরোশনকে অনেকে আবার বলা হয় ডাউনওয়ার্ড ইরোশন বলে। ডাউনওয়ার্ড কেন বলে? যেহেতু নিচের দিকে ক্ষয় হচ্ছে। আর এই ভার্টিক্যাল ইরোশন বা ডাউনওয়ার্ড ইরোশন বলে কি হয়? উপত্যকা গভীর হয়। ওকে, সেটাকে আমরা কি বলবো ইংরেজিতে? ভ্যালি ডিপেন্ডিং। ওকে, 2 নম্বর কি ল্যাটারাল ইরোশন কাকে বলে? নদী যখন তার দুদিকের পাড়টাকে ক্ষয় করে তখন সেটাকে আমরা কি বলবো? ল্যাটারাল ইরোশন। এর ফলে কি হয়? নদী উপত্যকা প্রশস্ত হয়, যেটাকে ইংরেজিতে বলা হয় ভ্যালি উইডিং। যেমন মনে করুন আমি যখন খাবার খাই তখন খুব বেশি মোটা হলে আমরা এই সাইডে মোটা হয়, এটাকে আমরা কি বলবো? ল্যাটারাল ইরোশন। চলুন প্র্যাকটিক্যাল করে একটা দেখা যাক। এটা কি? এটা হচ্ছে একটা শসা, ঠিক আছে। এই যে মনে করুন আমি কাটছি শসাটাকে, এটাকে দেখুন, এটাকে কি ইরোশন বলবো আমরা? বলুন, এটাকে আমরা কি ইরোশন বলবো? এটাকে আমরা বলবো ভার্টিক্যাল ইরোশন, তাই তো? আস্তে আস্তে গর্ত হচ্ছে। এরপরে দেখুন এই শসাটাকে যখন আমি এইভাবে কাটবো, দেখুন তো, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা কি বলবো? ল্যাটারাল ইরোশন। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ল্যাটারাল ইরোশন, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো? ল্যাটারাল ইরোশন। ওকে, ভার্টিক্যাল ইরোশন এবং ল্যাটারাল ইরোশন বুঝতে পারলেন? এরপর চলুন আমরা কি দেখে নেবো 2 নম্বর সেটে এক্সোজেনেটিক ফোর্স আর এন্ডোজেনেটিক। একটা বাহ্যিক শক্তি আর এটা হচ্ছে ভূ অভ্যন্তরীণ শক্তি। বাহ্যিক শক্তি আমরা কাকে বলবো? পৃথিবীর বাইরে যে সমস্ত শক্তিগুলো কাজ করে সেটাকে বলে বাহ্যিক শক্তি, যেমন নদী, বায়ু, হিমবাহ ইত্যাদি। ওকে, আর ভূ অভ্যন্তরীণ শক্তি কাকে বলে? পৃথিবীর ভেতরে বা পৃথিবীর ভূ অভ্যন্তরে যে সমস্ত শক্তিগুলো কাজ করবে তাকে আমরা কি বলবো? ভূ অভ্যন্তরীণ শক্তি। যেমন কি হবে? ভূমিকম্প, অগ্নুৎপাত ইত্যাদি। একটা উদাহরণ দিই, মনে করুন দুটো ছেলে মারপিট করছে, একজন চড়াম করে মেরে মাথাটা ফাটিয়ে দিল, তাহলে কি হবে? তার মাথা ফাটা দেখতে পাবো, দেখলো হাতটা কেটে গেল, দেখতে পাবো। এটা হচ্ছে বাহ্যিক শক্তি। আর দেখবেন আপনারা যারা একটু প্রেম প্রেম করেন, কেউ যখন ছেড়ে চলে যায় আমাদের কি হয়? মনটা ভেঙে যায়, খুব দুঃখ থাকে। আচ্ছা, মন ভাঙা কি আমরা দেখতে পাই? দেখতে পাই না। এটা হচ্ছে ভূ অভ্যন্তরীণ শক্তি। যেমন আমরা অনেকে বলি, আরে আমার আজকে খুব মাথা যন্ত্রণা করছে, মাথা ব্যথা। মাথা ব্যথা কি দেখতে পাওয়া যায়? তার মানে সে মিথ্যা কথা বলছে না। এটা হচ্ছে ভূ অভ্যন্তরীণ শক্তি। ওকে, আচ্ছা, এরপর সেটা আমরা কি শিখে নেবো কনভেক্স স্লোপ আর কনকেভ স্লোপ, উত্তল ঢাল এবং অবতল ঢাল, ঠিক আছে। যে ঢালটা এরকম উত্তল দেখতে হবে তাকে উত্তল বলবো, আর যেটা গর্তের মতো হবে সেটাকে আমরা কি বলবো? অবতল ঢাল। আচ্ছা, আমরাই বলুন তো, এই যে কড়াইটা আছে এটাকে আমরা কি বলবো? দেখুন, এটাকে বলবো উত্তল ঢাল। এটাকে আমরা যখন এরকম করে দেবো তখন সেটা কি হয়ে যাবে? অবতল ঢাল। আশা করছি বুঝতে পেরে গেছেন। এরপর আমরা কনসেপ্ট বুঝে নেবো কি অ্যাবসলিউট হাইট, চরম উচ্চতা, রিলেটিভ হাইট, আপেক্ষিক উচ্চতা। চরম উচ্চতা কাকে বলো? কোন একটা জায়গার সর্বোচ্চ যে উচ্চতা সেটাকে আমরা বলবো চরম উচ্চতা। যেমন কি মাউন্ট এভারেস্ট উচ্চতা 8848.26 মিটার, এটাকে আমরা চরম উচ্চতা বলবো। আর আপেক্ষিক উচ্চতা কাকে বলবো? কোন একটা জায়গায় সব থেকে যেটা উঁচু স্থান সেই জায়গাটা, আর সব থেকে যেটা নিচু স্থান, এই দুটো জায়গার যে ডিফারেন্স সেটাকে আমরা কি বলবো? আপেক্ষিক উচ্চতা। একটা উদাহরণ দিই, মনে করুন এই যে আমার ক্লাসটা যারা দেখছেন, আমি ধরলাম আমার ক্লাসটা হয়তো 100 জন দেখছেন, তার মধ্যে সব থেকে লম্বা ছেলের নাম দেখা গেলো হচ্ছে অমিত, ঠিক আছে। তাহলে অমিত হচ্ছে কি অ্যাবসলিউট হাইট, চরম উচ্চতা। আর সব থেকে দেখা গেল ছোট উচ্চতা বা কম উচ্চতা দেখা গেল যে রিমার আছে, ঠিক আছে। তাহলে এই অমিত আর রিমার এই ডিফারেন্স যখন আমি করে দেবো তখন সেটা হয়ে যাবে কি আপেক্ষিক উচ্চতা। আচ্ছা দেখুন তো, দুটো হাত করলাম, এটা মনে করুন সর্বোচ্চতা, এটা হচ্ছে কি হয়ে যাবে? চরম উচ্চতা। আর এটা দেখুন সব থেকে কম উচ্চতা। এই সর্বোচ্চ এবং এই কম উচ্চতা এই দুটো জায়গা যখনই বাদ দেবো তখন আমরা কি পেয়ে যাবো? আপেক্ষিক উচ্চতা। চলুন এরপরে সেটা আমরা দেখে নিই কি সেট 5। সেট 5 হচ্ছে নদী যখন পার্বত্য অঞ্চলে ক্ষয় করে তখন নদী উপত্যকা কি হয়? প্রথমে ভি আকৃতি হবে, এরকম দেখুন, প্রথমে কি হচ্ছে? ভি আকৃতি হবে।
এবার নদী যখন আরো ক্ষয় করবে, এই ভি আকৃতি উপত্যকার চারপাশ আরো খাড়া হয়ে যাবে, এরকম খাড়া হয়ে যাবে, তখন সেটাকে কি বলবো, গর্জ। এর পরবর্তীতে কি হবে, নদীর নিচে জল চলে আসবে, তখন নদী নিচের দিকে ক্ষয় করবে, উপর কম ক্ষয় করবে, তখন এই উপত্যকাটা এভাবে আস্তে আস্তে ভেঙে যায়। তখন সেটা দেখুন ইংরেজি কার মতো দেখতে হলো, আই আকৃতির মতো দেখতে হলো, এটাকে আমরা কি বলবো, আই আকৃতি উপত্যকা। তাহলে প্রথমে কি সৃষ্টি হবে, প্রথমে ভি আকৃতি উপত্যকা, তারপরে কি হবে এরকম গর্জ, তারপরে আই আকৃতি উপত্যকা। তাহলে নদী প্রথমে কি উপত্যকা সৃষ্টি করে ভি আকৃতি, তার পরবর্তীকালে গর্জ, তার পরবর্তীকালে আই আকৃতি উপত্যকা। ওকে, চলুন 6 নম্বর সাইড আমরা দেখে নেব, ওয়াটার ডিভাইডেড, জল বিভাজিকা। জল বিভাজিকা কাকে বলবো আমরা, কোন একটা উচ্চভূমির জন্য, দেখুন জল মানে কি সবাই জানি, বিভাজিকা মানে বিভাজন, যে জলটাকে বিভাজন করবে তাকে আমরা কি বলবো, জল বিভাজিকা। যদি কোনো উচ্চভূমি থাকে, সেই উচ্চভূমিটা পাহাড় হতে পারে, পর্বত হতে পারে, মালভূমি হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, তার জন্য যখন দুটো জল ভেঙে যাবে, ভাগ হয়ে যাবে, বিভাজন হয়ে যাবে, তখন সেটাকে আমরা কি বলবো, জল বিভাজিকা। যেমন দেখবেন আপনাদের বাড়ির ছাদে কি হয়, যখন বৃষ্টি হয় বাড়ির ছাদে একটু উঁচু থাকে, জল দুদিকে গড়িয়ে পড়ে যায়, ওই মাঝখানে যে উঁচু অংশটা, সেটাকে আমরা কি বলবো, জল বিভাজিকা। আচ্ছা, মনে করুন আর একটা বাস্তব জল বিভাজিকা উদাহরণ দিচ্ছি। দেখা গেল হয়তো আমাদের সোমা আর দেখা গেল যে দিলীপ, দুজন একে অপরকে খুব ভালোবাসে, মানে চরম ভালোবাসে, ওরা প্রতিজ্ঞা করেছে একে অপরকে বিয়ে করব, কিন্তু দেখা গেলো দিলীপ চাকরি পেল না, দেখা গেল রাহুল বলে কেউ চাকরি পেয়ে গেল, তখন কি করবে সোমার ফ্যামিলি, রাহুলের সাথে বিয়ে দিবে। তাহলে এখানে বলুন তো, রাহুলকে ভূগোল ভাষায় আমরা কি বলবো, জল বিভাজিকা, তাই তো? ঠিক আছে। আচ্ছা, এরপরে সেট 7 আমরা কি দেখে নেবো, দুটো কনসেপ্ট, একটা প্রাইমার অফ, একটা হচ্ছে এন্ড নাম। প্রাইমার অফ মনে রাখবো, প্রাইমারি স্কুল মানে কি, প্রথমে যে স্কুলটা আমরা পড়ি সেটাকে বলবো প্রাইমার অফ। ঠিক সেরকম পেঙ্কের মতে ক্ষয়চক্র শুরু হওয়ার প্রথমে যে ভূমিরূপটা সৃষ্টি হবে, সেই ভূমিটার নাম দিয়েছে কি, প্রাইমার অফ। অর্থাৎ এরকম সমতল হবে, সেই ভূমিটা আস্তে 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 আস্তে, দেখুন আমার হাতের মতো, প্রথমে সমতল, আস্তে আস্তে কি হচ্ছে, ভূমিরূপটা উত্থান হবে, প্রথম দিকে আস্তে 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 আস্তে, তারপর দ্রুত উত্থান হবে। এই যে প্রথমে যে ভূমিরূপটা সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, সেই বন্ধুরতাবিহীন সেই ভূমিরূপটাকে আমরা কি বলবো, প্রাইমার অফ। আচ্ছা, আর একেবারে শেষে ক্ষয়চক্রের শেষে যে ভূমিরূপটা সৃষ্টি হবে তাকে বলে এন্ড নাম। কি করে মনে রাখবো, দেখুন তো, ইএনডি, এন্ড মানে কি, শেষ, শেষে যেটা সৃষ্টি হবে সেটা হচ্ছে এন্ড নাম। আর প্রাইমারি মনে রাখবো এখান থেকে, প্রাইমারি মানে প্রাইমারি স্কুল, প্রথমে যেটা সৃষ্টি হবে সেটা হলো প্রাইমার অফ। আচ্ছা, এর নামটা কি মনে রাখবো, দেখবেন একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। মনে করুন কোন একটা সমতল জায়গা আছে, আপনি 1 বস্তা বালি দিলেন, আরো 1 বস্তা বালি দিলেন, এই বালিগুলো যখন আস্তে আস্তে বাড়ছে সেটাকে আমরা কি বলবো, প্রাইমার অফ। ওকে, প্রাথমিক ভূমিরূপ। এবার দেখো ভূমিরূপটা এরকম বালির স্তূপ তৈরি হলো, পরবর্তীকালে যে বৃষ্টি হয় কি হবে, এই বালির স্তূপ উচ্চতা আস্তে আস্তে কমবে, কমতে 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 একসময় কি হবে, বালির স্তূপটা সমতল হয়ে যাবে, ধুয়ে মুছে চলে যাবে, তখন সেটাকে আমরা কি বলবো, এন্ড রাম। আশা করছি এই যে কনসেপ্টগুলো বললাম এগুলো আমরা প্রত্যেককে বুঝতে পেরেছেন। এইগুলো প্রথমে আমাদেরকে বুঝে নিতে হবে, তারপর তাহলে আমরা যখন পেঙ্কের ক্ষয়চক্র ব্যাখ্যা করব তাহলে খুব সহজ হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা দেখে নেব পেঙ্কের থিওরি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা, যেগুলো কিন্তু পরীক্ষায় কোশ্চেন আকারে পড়ে, আর এই কোশ্চেনগুলো পড়লে অবশ্যই আপনাকে উত্তর দিতে হবে। চলুন দেখে নিই। প্রথম হচ্ছে, এই থিওরিটা কত সালে দেওয়া হয়েছিল, না জার্মান ভূমিরূপ বিজ্ঞানী ওয়াল্টার পেং 1924 সালে দিয়েছিল। ওকে, ধারণার নাম কি ছিল, ধারণার নাম ছিল মরফোলজিক্যাল সিস্টেম বা মরফোলজিক্যাল অ্যানালাইসিস। আচ্ছা, এই যে থিওরি সেটা কোন বই প্রকাশ করা হয়েছিল, বইটার নাম ছিল কি, মরফোলজিস অ্যানালাইসিস, জার্মান ভাষা, বুঝতেই পারছেন তো, একটু তো কঠিন হবে। আচ্ছা, পেং কিন্তু ওরাল ক্যান্সারে মারা গিয়েছিলেন, ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। এরপরে কি দেখবো, পেঙ্কের পর্যবেক্ষণ ক্ষেত্র, মানে পেং কোথায় পর্যবেক্ষণ করার পর এই থিওরিটা অবতরণ করেছিলেন, না আল্পস পার্বত্য অঞ্চলে পর্যবেক্ষণ করার ফলে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছিলেন সেই অভিজ্ঞতার উপর বেস করে তিনি কিন্তু এই থিওরিটা দিয়েছিলেন। এবার দেখবো কি তত্ত্বের অবতারণা। তত্ত্বের অবতারণা করার কারণ কি ছিল, কারণ আমরা ডেভিসের যে ক্ষয়চক্র তত্ত্বটা, সেখানে আমরা দেখবো ডেভিস খুবই সরল আকারে তত্ত্বটা ব্যাখ্যা করেছে, ঠিক আছে, তাই অতি সরলীকরণ হওয়ার কারণে পেং কিন্তু সেটার সমালোচনা করে এই তত্ত্বটা কিন্তু তিনি অবতরণ করেছিলেন। কেমন,
এই তত্ত্বের মেন উদ্দেশ্য কি ছিল? এই তত্ত্বের মেন উদ্দেশ্য হচ্ছে কি, ভূমিরূপের উদ্ভব ও বিবর্তনের ক্ষেত্রে অন্তর্জাত শক্তি, অর্থাৎ যেটাকে বলছি এন্ডোজেনেটিক ফোর্স এবং বহির্জাত শক্তি এক্সোজেনেটিক ফোর্স এর আনুপাতিক সম্পর্ক নির্ণয় করা। অর্থাৎ এক কথাই হচ্ছে কি, যে ভূমিরূপ উদ্ভব এবং বিবর্তনের ক্ষেত্রে অন্তর্জাত শক্তি এবং বহির্জাত শক্তি কিন্তু দায়ী। আর অন্তর্জাত শক্তি এবং বহির্জাত শক্তি কাকে বলে আমি কিন্তু আগেই ব্যাখ্যা করে ফেলেছি। অর্থাৎ কি বলছে, ভূমিরূপ হলো অন্তর্জাত ও বহির্জাত শক্তির পারস্পরিক অনুপাতের প্রতিফলন। এই কথাটা মনে রাখবেন ভালো করে। ভূমিরূপ হলো অন্তর্জাত ও বহির্জাত শক্তির পারস্পরিক অনুপাতের প্রতিফলন। এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, যে ভূমিরূপ হলো অন্তর্জাত ও বহির্জাত শক্তির পারস্পরিক অনুপাতের প্রতিফলন। এই কথাটা কোন থিওরির মূল কথা, বা এই কথাটা কোন ভৌগোলিক বলেছে, কোশ্চেন কিন্তু পরীক্ষা আসতে পারে। ওকে, আচ্ছা চলুন এবার প্লেঙ্কের থিওরির মূল কথা কিছু জেনে নিই। এক নম্বর কি বলছে, প্লেঙ্ক বলছে দীর্ঘস্থায়ী উত্থানের সাথে ক্ষয়ের হারের সম্পর্কের মাধ্যমে ভূমিরূপের বিবর্তনের পর্যায়গুলি অবতীর্ণ করেছিলেন। তাহলে প্লেঙ্ক কি বলেছিল, উত্থানটা দীর্ঘকালীনভাবে হবে এবং তার সাথে কিন্তু ক্ষয় হবে। আর এই উত্থান আর ক্ষয়ের যে পারস্পরিক সম্পর্ক, সেটা তিনি কয়েকটা পর্যায়ে কিন্তু উপস্থাপন করেছিলেন। আচ্ছা, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য পড়ে। প্লেঙ্কের যে বিবর্তন পর্যায় ছিল সেটা কিন্তু ছিল সময় অনির্ভর, অর্থাৎ সময় নির্ভর ছিল না, টাইম ইন্ডিপেন্ডেন্ট। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আচ্ছা, আর কি ছিল প্লেঙ্কের মতে? প্লেঙ্ক বলছে ভূমির উত্থান এবং ক্ষয় একসাথে চলবে। অর্থাৎ দেখুন, এই হাতটা মনে করুন আমার ভূমির উত্থান হচ্ছে, তার সাথে কিন্তু ক্ষয় হবে, একদিকে উত্থান ক্ষয় দুটো কিন্তু একসাথে চলবে। আচ্ছা, আর কি বলছে প্লেঙ্কের মতে, কোনো স্থানে ভূমিরূপ ওই স্থানের ক্ষয়কারী প্রক্রিয়ার তীব্রতা এবং ভূমি উন্নয়নের হার ও পর্যায়ের সম্পর্কের উপর নির্ভরশীল। অর্থাৎ কোনো একটা স্থানের ভূমিরূপ, তার উত্থান কেমন হবে, তার ক্ষয় কেমন হবে, ঠিক আছে, সেটা ডিপেন্ড করবে সেই স্থানে কোন ক্ষয়কারী প্রক্রিয়া আছে তার তীব্রতার উপর। যেমন মনে করুন, কোনো জায়গায় যদি একটা ভূমিরূপ থাকে, সেই জায়গায় যদি নদী অ্যাক্টিভ থাকে ক্ষয়ের তীব্রতা বাড়বে, বা অ্যাক্টিভ থাকলে একরকম হবে, হিমবাহ যদি অ্যাক্টিভ থাকে একরকম হবে। অর্থাৎ প্লেঙ্ক বলছে কোন একটা ভূমিরূপের ক্ষয় কীরকম হবে সেটা নির্ভর করছে সেই জায়গায় কোন ক্ষয়কারী প্রক্রিয়া কাজ করছে তার তীব্রতার উপর। ওকে, চলুন এবার প্লেঙ্ক কিন্তু টোটাল ক্ষয় কার্যটাকে কতগুলি পর্যায়ে ভাগ করেছিল, ঠিক আছে। সেই পর্যায়গুলিকে জার্মান ভাষায় বলা হতো কি, এনটুইকলাং। ভালো করে, এনটুইকলাং, ENTWICKLUNG, ঠিক আছে। এই এনটুইকলাং এই শব্দের ইংরেজি অর্থ কি, ডেভেলপমেন্ট বা উন্নয়ন বা বিকাশ। তিনি টোটাল তিনটে এনটুইকলাং এর কথা বলেছিলেন। এক নম্বর এনটুইকলাং নাম কি ছিল, আউস্টেজেন্ডি এনটুইকলাং। ওকে, জার্মান ভাষা, একটু কিন্তু কষ্ট লাগবে, ঠিক আছে। আমাদের কাছে জার্মান ভাষা কষ্ট লাগছে, কিন্তু জার্মান ভাষা যদি বলাই পান্নাস স্যার, অমিত স্যার, ঠিক আছে, লোটাস, তখন ওরা কি উচ্চারণ করে, পান্না লোটাস, মানে ওদের কিন্তু আমাদের নামগুলো উচ্চারণ করতে কিন্তু কষ্ট হবে, ঠিক যেমন আমাদের ওদের নামগুলো উচ্চারণ করতে কষ্ট হচ্ছে। তাহলে প্রথমটা কি বলবো, আউস্টেজেন্ডি এনটুইকলাং। এখানে কি বলছে, উত্তল ঢাল সৃষ্টি হবে, ঠিক আছে, এটাকে বলছে উত্তল ঢাল সৃষ্টির পর্যায়। আমি আগে কিন্তু ব্যাখ্যা করে দিয়েছি উত্তল ঢাল কি হবে, কাকে বলে, ছবি সহকারে। আচ্ছা, 2 নম্বর পর্যায়কে কি বলছে, গ্লিচ ফর্মিজ এনটুইকলাং। কি, গ্লিচ ফর্মিজ এনটুইকলাং, এটা কি বলছে, সমঢাল সৃষ্টির পর্যায়। ওকে, আর 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে কি, অ্যাবস্টিজেন্ডি এনটুইকলাং, অর্থাৎ অবতল ঢাল সৃষ্টির পর্যায়। আমি আগে কিন্তু ব্যাখ্যা করে দিয়েছি অবতল ঢাল সৃষ্টির পর্যায়। তাহলে এখানে আমরা প্রত্যেকটা মেন কথাগুলো এবং পর্যায়ের নামগুলো দেখে নিলাম। এরপর আমাদের কি করতে হবে, প্রত্যেকটা পর্যায়ে কি কি বৈশিষ্ট্য ঘটে, কিভাবে ঘটে, সেগুলো কিন্তু এবার আমরা আলোচনা করব। আমরা এই তিনটে বৈশিষ্ট্য বা তিনটে পর্যায়ে বৈশিষ্ট্য আমরা দেখে নেব। প্রথম দেখুন কি আছে, আউস্টেজেন্ডি এনটুইকলাং। এখানে কি হবে, প্রাইমার আপ। প্রাইমার কাকে বলে বলেছিলাম না, প্রাইমার আপ হচ্ছে যে ভূ উত্থানে যে প্রথমে যে ভূমিরূপটা সৃষ্টি হবে তাকে বলে প্রাইমার আপ। এই পর্যায়ে কি হবে, প্রাইমার আপের প্রথমে ধীর গতিতে উত্থান হবে, পরে দ্রুত গতিতে উত্থান হবে, অর্থাৎ এরকম হবে, প্রথমে আস্তে 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 এরকম উত্থান হবে, পরে কি হচ্ছে ধীর গতিতে উত্থান হবে। ওকে, 2 নম্বর কি হবে, উত্থানের সাথে কিন্তু ঢালের তীব্রতা বাড়বে। দেখুন মনে করুন এটা আমার হাত আছে, আচ্ছা, যখন আস্তে আস্তে উত্থান হচ্ছে,
আস্তে আস্তে উত্থান হচ্ছে, কি হচ্ছে, ঢালের পরিমাণটা বাড়ছে, ঢালের তীব্রতা। আচ্ছা, ঢালে যখন তীব্রতা বাড়বে তখন নদী কী হবে, দ্রুত গতিতে প্রবাহিত হবে, তখন কী হবে, ক্ষয় বেশি হবে। ওকে, ঢালের তীব্রতা বাড়লো, নদী দ্রুত গতিতে প্রবাহিত হলো, এর ফলে কী হচ্ছে, ক্ষয় বেশি হবে। আর ক্ষয় বেশি হবে, নদী প্রথমে কি করবে, নদী প্রথমে ভি আকৃতি উপত্যকা সৃষ্টি হবে, তারপরে আরও দ্রুত গতিতে কি করবে, গড় সৃষ্টি করবে এরকম, তারপরে আয় আকৃতি উপত্যকা সৃষ্টি করবে। তাহলে প্রথমে কি ভি আকৃতি উপত্যকা, তারপরে গড়, তারপরে আয় আকৃতি উপত্যকা সৃষ্টি হবে। আচ্ছা, যেহেতু ভূমির উত্থান হবে, দেখুন তো এরকম আছে, আস্তে আস্তে ভূমির দ্রুতগতি উত্থান হচ্ছে, ভূমির যখন উত্থান হবে তখন আপনারাই বলুন অ্যাবসলুট হাইট বা চরম উচ্চতা কী হবে, আস্তে আস্তে কিন্তু বাড়ছে, চরম উচ্চতা কী হবে, আস্তে আস্তে বাড়ছে। আচ্ছা, আর একটা দেখুন, এই পর্যায়ে অ্যাবসলুট হাইট তো বাড়ছে, কেমন, আর একটা কী হবে, আর হচ্ছে এখানে কিন্তু রিলেটিভ হাইট যেটা আছে সেটাও বাড়বে। কেন বাড়বে, আচ্ছা দেখুন তো, প্রথমে ভি আকৃতি উপত্যকা ছিল, তারপর কি হচ্ছে, গড় হচ্ছে, তারপর আয় আকৃতি উপত্যকা হচ্ছে, এরকম। তাহলে এখানে কি হচ্ছে, একদিক দিয়ে ওপর দিয়ে উত্থানের ফলে কি হচ্ছে, অ্যাবসলুট হাইট বাড়ছে, অন্যদিকে কি হচ্ছে, ভি আকৃতি আয় আকৃতি গড় যে ফলে কি হচ্ছে, এদিকে নিচের দিকেও কিন্তু ক্ষয় হচ্ছে। নিচে থেকে ক্ষয় হওয়া মানে কি, দেখুন দেখুন এই ওপর হাতটা আমার বাড়ছে, নিচে হাতটা নিচে দিকে নামছে, তাহলে এখানে কি হচ্ছে, রিলেটিভ হাইট কিন্তু বাড়ছে। তাহলে ভালো করে লক্ষ্য করুন, অ্যাবসলুট হাইট তো বেড়ে গেল যেহেতু ভূমির উত্থান হচ্ছে বলে, আর রিলেটিভ হাইট কেন বাড়ছে, দেখুন আমার ওপর হাতটা হচ্ছে বাড়ছে, নিচে হাতটা নিচের দিকে যাচ্ছে, ওপর দিকে বাড়ছে, নিচের দিকে নামছে, দুইটি কিন্তু বাড়ছে। তাহলে কি রিলেটিভ হাইট আমরা কাকে বলেছিলাম, অ্যাবসলুট হাইট যেটা হবে উঁচু এবং নিচু দুটোকে গ্যাপে যে বাদ দেবো সেটাকে আমরা কি বলেছি, রিলেটিভ হাইট। তাহলে এখানে কিন্তু আমরা রিলেটিভ হাইটও কিন্তু বাড়তে দেখব। তাহলে এক নাম্বার যে আউস্টেজেন্ডি এনটুইলাং তার বৈশিষ্ট্য আমরা বুঝে নিলাম। দু নম্বর যে স্টেজ সেটাকে বলছে গ্লিচ ফর্মিজ এনটুইলাং। এখানে কি হবে, রিলেটিভ হাইট সবসময় কিন্তু স্থির থাকবে, রিলেটিভ হাইট সবসময় স্থির থাকবে বা সমান থাকবে। এটাকে আবার তিনটে ভেজে ভাগ করা হয়, এ সাব ভেজ। এ সাব ভেজে কি হবে, ভূমির উত্থান চলবে, দেখুন ভূমির উত্থান হচ্ছে, ভূমির উত্থান হওয়া মানে কি, ভূমির উত্থান হচ্ছে, ভূমির উত্থান হওয়া মানে কিন্তু অ্যাবসলিউট হাইট কিন্তু বাড়বে। ওকে, দু নম্বর কি হবে, এখানে ডাউনওয়ার্ড ডিরেকশন তো চলবে, তার সাথে কিন্তু ল্যাটারাল ডিরেকশন, মানে এরকম এইদিকে নিচের দিকে ক্ষয় হবে, তার সাথে পাশ দিয়ে ক্ষয় হবে, অর্থাৎ ডাউনওয়ার্ড ডিরেকশন এবং ল্যাটারাল ডিরেকশন বোথ কিন্তু চলবে। আচ্ছা বলুন তো, ল্যাটারাল ডিরেকশন যখন বাড়বে তখন কি হবে, উপত্যকা প্রশস্তরীকরণ কিন্তু হবে, অর্থাৎ উপত্যকা কিন্তু চওড়া হবে। আচ্ছা, আর এখানে দেখুন ল্যাটারাল ইরোশনের থেকে, ভালো করে বুঝবেন এটা, ল্যাটারাল ইরোশনের থেকে কিন্তু ভূমির উত্থান বেশি হবে, ল্যাটারাল ইরোশনের থেকে ভূমির উত্থানটা বেশি হবে, যার কারণে কি হবে, এখানে জলবিভাজিকার যে শীর্ষদেশ তার ক্ষয়টা কম হবে, তাই এখানে অ্যাবসলিউট হাইট কিন্তু বাড়বে। যেহেতু ল্যাটারাল ইরোশনের থেকে ভূমির উত্থানটা বেশি হবে, এর ফলে জলবিভাজিকের মাত্রা সেটা কম ক্ষয় হবে, তাই এখানে কিন্তু অ্যাবসলিউট হাইট কিন্তু বাড়বে। কিন্তু এখানে একটা মজার বিষয়, এখানে ল্যাটারাল ইরোশন অর্থাৎ এই দিক দিয়ে ল্যাটারাল ইরোশন এবং ডাউনওয়ার্ড যে ইরোশন সেটা সমান হারে হবে, এবং যত দ্রুত উপত্যকা গভীর হবে, ঠিক আছে, অর্থাৎ যত দ্রুত, ভালো করে শুনুন, যত দ্রুত উপত্যকা গভীর হবে ঠিক সেম পরিমাণে কিন্তু জলবিভাজিকের যে শীর্ষদেশ ক্ষয়টা সেম হবে, অর্থাৎ উপত্যকার গভীরীকরণ এবং জলবিভাজিকার যে শীর্ষদেশের ক্ষয় সেটা সমান হবে। দুইটি যদি সমান হয়ে যায় তাহলে কি হবে, রিলেটিভ হাইট যেটা সেটা কিন্তু সমান হয়ে যাবে। তাহলে এখানে কি জন্য অ্যাবসলিউট হাইট বাড়ছে, ভূমির উত্থানের কারণের জন্য, আর কি জন্য রিলেটিভ হাইট সমান থাকছে বুঝতে পারলাম, কারণ কি এখানে ভূমি মানে উপত্যকা গভীর যে হারে হবে শীর্ষদেশের যে ক্ষয় জলবিভাজিকা সেটা কিন্তু সমান হার হবে, তাই কিন্তু এখানে রিলেটিভ হাইট কিন্তু সমান থাকবে। এবার চলুন বি ফেজ, বি ফেজে কিন্তু এই যে বৈশিষ্ট্যটা সেম দেখতে পাবো। কি হবে বি ফেজে, বি ফেজেও কিন্তু আমরা দেখব উপত্যকা যে গতিতে গভীর হবে বা যে পরিমাণ গভীর হবে জলবিভাজিকার শীর্ষদের ক্ষয় কিন্তু সেই পরিমাণই ক্ষয় হবে, অর্থাৎ দুটো সমান হয়ে যাবে। যেহেতু সমান হয়ে যাবে তাই রিলেটিভ হাইটটা কিন্তু এখানে সমান হবে। আর এখানে দেখুন, এখানে ভূমির উত্থান এবং ল্যাটারাল ইরোশন সমান হবে, ফলে এখানে কিন্তু অ্যাবসলিউট হাইটটাও সমান হবে। ভালো করে দেখুন, ল্যাটারাল ইরোশন মানে এরকম এইটা, আর কি ভূমির উত্থান, ঠিক আছে, ভূমির উত্থান এই দুটো সমান, ভূমির উত্থান ল্যাটারাল ইরোশন সমান গতিতে থাকবে, যার জন্য কি হচ্ছে অ্যাবসলিউট হাইটটাও কিন্তু সমান। তাহলে এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে পেঙ্কের দু নাম্বার গ্লিচ ফর্মিজ পর্যায়ের বি সাব ফেজে কিন্তু দুটো সমান থাকছে, রিলেটিভ হাইটও সমান থাকছে
এবং অ্যাবসলিউট হাইটও কিন্তু সমান থাকছে। ওকে, তারপর চলে আসবো সি সাবফেজ। এখানে কি হবে, ভূমির উত্থান সম্পূর্ণভাবে কিন্তু বন্ধ হয়ে যাবে এবং ল্যাটারাল এবং ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য অ্যাবসলিউট হাইটটা কমবে, মানে এখানে ল্যাটারাল ডিরেকশনে চলবে, ঠিক আছে, ডাউন ডিরেকশনে অল্প পরিমাণে চলবে, যার ফলে কি হচ্ছে ভূমির যে অ্যাবসলিউট হাইট সেটা কিন্তু আস্তে আস্তে কমবে। আচ্ছা, যে গতিতে জলবিভাজিকার শীর্ষদেশ ক্ষয় হবে, যে গতিতে জলবিভাজিকার এই শীর্ষদেশটা ক্ষয় হবে, সেম গতিতে ল্যাটারাল ইরোশন অর্থাৎ পাশের ক্ষয় কিন্তু সেম গতিতে হবে, যার জন্য এখানেও কিন্তু রিলেটিভ হাইট কিন্তু স্থির থাকবে। তাহলে এক কথায় আমরা 2 নম্বর যে বৈশিষ্ট্য ফেজ বা 2 নম্বর পর্যায়ে যে বৈশিষ্ট্য দেখব কি, রিলেটিভ হাইট কিন্তু সব সময় জন্যই কিন্তু সমান থাকবে, ঠিক আছে। এ সাবফেজে কি হবে, অ্যাবসলিউট হাইট বাড়বে, রিলেটিভ হাইট সমান থাকবে। বি সাবফেজে কি হবে, দুইটি কিন্তু সমান থাকবে, অ্যাবসলিউট এবং রিলেটিভ। সি সাবফেজে কি হবে, রিলেটিভ হাইট কিন্তু সমান থাকবে, অ্যাবসলিউট হাইট কিন্তু কমবে। ওকে, এরপর আমরা চলে যাবো 3 নাম্বার। 3 নাম্বার যেটা ফেজ অ্যাবস্টিজেন্ডি এংটুংলাং। এখানে কি হবে, ভূমির উত্থান সম্পূর্ণ বন্ধ হবে। কেন, কারণ হচ্ছে এখানে ডাউনওয়ার্ড যে ইরোশন আছে সেটা প্রায় হয় না বলে চলে, প্রায় শূন্য। আচ্ছা, এখানে কিন্তু দ্রুত ল্যাটারাল ইরোশন হওয়ার জন্য কিন্তু জলবিভাজকের শীর্ষদের যে উচ্চতা সেটি কিন্তু দ্রুত হ্রাস পাবে এবং দ্রুত হ্রাস পাওয়ার ফলে কিন্তু দুটো হাইট, অ্যাবসলিউট হাইট এবং রিলেটিভ হাইট, দুইটি কিন্তু কমবে। এবার উপত্যকা কি হবে, প্রশস্ততা আস্তে 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 বাড়বে। আচ্ছা, এখানে জলবিভাজিকার যে ঢালটা ছিল, যে ঢালটা সেটা আগে তীব্র ছিল, সেটা কিন্তু আস্তে 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 কিন্তু মৃদু ঢালে পরিণত হবে। অর্থাৎ এই তীব্র ঢাল থেকে কি হবে, আস্তে 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 কিন্তু মৃদু ঢালে পরিণত হবে। এবার এই যে মৃদু ঢালে পরিণত হচ্ছে, পরবর্তীকালে এই যে ঢালটা মৃদু ঢালে হয়ে যাবে, তখন সেই মৃদু ঢালগুলোকে আমাদের পেং কি বলছে, ইনসেলবার্জ। পেং কিন্তু এখানে একটা কথা মনে রাখবেন, ইনসেলবার্জের বলছে দুই ধরনের ঢাল দেখা যাবে উপর দিক থেকে। দেখুন, এই ইনসেলবার্জে উপর দিকে কি ঢাল দেখা যাবে, উত্তল ঢাল। এই ঢালটাকে বলছে উত্তল ঢাল, কিংবা এটাকে ইংরেজি বলে কনভেক্স স্লোপ, কিংবা বলে গ্র্যাভিটি স্লোপ। কিন্তু পেং এই ঢালের নাম দিয়েছিল কি, বসচুইংজেন, মনে থাকবে। আর ইনসেলবার্জের নিচের দিকে ঢাল কিরকম হবে, অবতল হবে, ঠিক আছে। এটা পেং কি নাম দিয়েছিল, পেং নাম দিয়েছিল কি, ওয়াসস্লোপ কিংবা হেলডেংহাং, মনে থাকবে। আচ্ছা, এরপর দেখুন, যত সময় বাড়বে আস্তে আস্তে কি হবে, এই যে নিচের দিকে যে আস্তে আস্তে এই নিচের দিকে যে আমরা হেলডেংহাং বা ওয়াসস্লোপ তার বিস্তার কিন্তু আস্তে আস্তে বাড়বে এবং এই যে গ্র্যাভিটি স্লোপ তার বিস্তার কিন্তু আস্তে আস্তে কমবে। ওকে, এবার এই ওয়াসস্লোপ কিন্তু পরিমাণ যখন অধিক হবে তখন আস্তে আস্তে অধিক হতে 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 একটা সমতল ভূমি কিন্তু সৃষ্টি করবে। যে সমতল ভূমি সৃষ্টি করবে সেই সমতল ভূমির নাম পেং দিয়েছে কি, এন রাম। এন মানে শেষ, একেবারে শেষের ভূমি। এবং এই এন নামের মধ্যে কি হবে, ইনসেলবার্জগুলো কিন্তু সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু কিছু কিছু কিন্তু হেলডেংহাং বা ওয়াসস্লোপ কিন্তু ছোট 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 আকারে এরকম থাকবে, ছোট ছোট একবারে মৃদু, একবার সমতল আকার থাকবে ছোট ছোট, সেগুলোকে অ্যাকচুয়ালি পেং কি বলছে, এন নাম। তাহলে আমরা কি দেখলাম, শেষ বৈশিষ্ট্যটা যে ভূমির উত্থান সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, ডাউনওয়ার্ড ডিরেকশন কমে যাবে প্রায় জিরো। আচ্ছা, এখানে দ্রুত ল্যাটারাল ডিরেকশনের জন্য কি হবে, জলবিভাজিকার শীর্ষ উচ্চতা কমবে, উপত্যকা চওড়া হবে, অ্যাবসলিউট হাইট এবং রিলেটিভ হাইট কমে যাবে। আচ্ছা, জলবিভাজিকা আস্তে আস্তে তীব্র থেকে মৃদু ঢালু হয়ে যাবে এবং ইনসেলবার্জ গঠন করবে। ইনসেলবার্জ উপর ঢালকে হচ্ছে উত্তল বলছে বা গ্র্যাভিটি স্লোপ বলছে, বা পেং কি বলছে, বসচুইংজাং বলছে। আর নিচের দিকে ঢালটাকে বলছে অবতল ঢাল বা হেলডেংহাং বা ওয়াসস্লোপ। যত সময় যাবে ওয়াসস্লোপের পরিমাণ বাড়বে, গ্র্যাভিটি স্লোপের পরিমাণ কমবে। তারপর কি হবে, ওয়াসস্লোপের পরিমাণ অধিকারে হয়ে সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে, সেটাকে বলছে এন রাম। এই হচ্ছিল তিনটে আমাদের যে পর্যায়ে আছে, তিনটে পর্যায়ের বৈশিষ্ট্য। এরপর আমরা ছবিটা একটু দেখে নেব, তাহলেই কিন্তু আমাদের পেংকের থিওরি কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, চলুন এবার তাহলে আমরা দেখে নেব। দেখুন, আমরা কি দেখলাম, তিনটে ফেজ, তিনটে পর্যায়ে। একটা হচ্ছে আউস্টিজেন্ডি, ওই পর্যায়ে কি হবে, অ্যাবসলিউট হাইট কিন্তু নিয়মিতভাবে বাড়বে আর রিলেটিভ হাইট কি হবে, দ্রুত গতিতে বাড়বে। ওকে, আচ্ছা, 2 নম্বর গ্লিচ ফরমিজ, এটাকে আমরা তিনটে ফেজে ভাগ করেছিলাম। এ সাব ফেজ, এখানে কি হয়েছিল, অ্যাবসলিউট হাইট কিন্তু বাড়ছিল, আচ্ছা রিলেটিভ হাইট কি হচ্ছিল, স্থির থাকছিল। এর বি সাব ফেজে কি, অ্যাবসলিউট হাইট কিন্তু স্থির থাকছে, রিলেটিভ হাইট কিন্তু স্থির থাকছে। এর সি সাব ফেজে কি, অ্যাবসলিউট হাইট কিন্তু কমছে আর রিলেটিভ হাইট কিন্তু স্থির থাকছে। আর শেষ যে পর্যায় অ্যাবস্টিজেন্ডি, এখানে কি হচ্ছে, অ্যাবসলিউট হাইট কমবে
আর রিলেটিভ হাইট কিন্তু কমবে। তাহলে এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে পেঙ্কের কোন পর্যায়ে দুটো জিনিসই কমবে, অর্থাৎ অ্যাবসলিউট হাইট এবং রিলেটিভ হাইট দুইটি কমবে। উত্তর কি হবে? অ্যাবস্টিজেন্ডি, দুটোতেই কিন্তু কমবে। আচ্ছা, এখানে কোশ্চেন আসতে পারে পেঙ্কের কোন পর্যায়ের কোন ফেজে দুটো স্থির থাকবে। দেখুন বি সাব ফেজ, এখানে কিন্তু দুটো স্থির থাকছে, অ্যাবসলিউট হাইট স্থির থাকছে, রিলেটিভ হাইট কিন্তু স্থির থাকছে। আচ্ছা, এখানে কিন্তু কোশ্চেন পড়তে পারে পেঙ্কের কোন পর্যায়ে অ্যাবসলিউট হাইট বাড়বে, রিলেটিভ হাইট কিন্তু স্থির থাকবে। উত্তর কি হবে? এ সাব ফেজ। আচ্ছা, কোশ্চেন আসতে পারে কোন সাব ফেজে কমবে, কোনটি স্থির থাকবে। উত্তর হবে কিন্তু সি সাব ফেজে। ঠিক আছে, আর দুইটি বাড়বে, অর্থাৎ অ্যাবসলিউট হাইট এবং রিলেটিভ হাইট দুইটি বাড়বে কিন্তু কোন ফেজে? উত্তর কিন্তু আউস্টিজেন্ডি। এবার চলুন আমরা ছবিতে ব্যাখ্যা করে নিই। ঠিক আছে, প্রথমে আমরা ছবিটা কি করে আঁকবো? প্রথমে এইভাবে আঁকলাম একটা হাইট, এটা হচ্ছে টাইম, যত সময় এটা হাইট, এখানে টাইম কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ টাইমের কোনো ব্যাপার নেই। দেখুন এখানে এই যে আমি এঁকেছি এটা হচ্ছে বেস লেভেল। প্রথমে দেখুন 1 2 3, এই 1 2 3 যেটা লেখা হচ্ছে, 1 মানে হচ্ছে প্রথম পর্যায়, অর্থাৎ কি প্রথম পর্যায়টা হচ্ছে আউস্টিজেন্ডি। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে গ্লিচফর্মিক পর্যায়। 3 নম্বরটা কি? 3 নম্বরটা হচ্ছে অ্যাবস্টিজেন্ডি পর্যায়। আচ্ছা, প্রথমে দেখুন এই যে ভূমিরূপটা এই উত্থানটা দেখুন আস্তে আস্তে হচ্ছে, উত্থানটা আস্তে আস্তে হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, আস্তে আস্তে হতে হতে কিন্তু দ্রুত গতিতে হচ্ছে। এই যে ভূমিরূপটাকে, এটাকে পেঙ্ক কি বলছে? প্রাইমার অফ। দেখুন উত্থান কিন্তু এই পর্যায়ে যাওয়ার পর আর কিন্তু ফার্দার কিন্তু কোনো উত্থান এখানে দেখা যাবে না। ওকে, আচ্ছা, সেকেন্ড স্টেজটা দেখুন, অর্থাৎ গ্লিচফর্মিক। এখানে দেখুন তিনটে সাব ফেজে ভাগ করা হয়েছে। প্রথম সাব ফেজ এ, এখানে দেখুন এই যে এখানে কি বলেছিলাম, এখানে বলেছিলাম যে অ্যাবসলিউট হাইট বাড়বে, ঠিক আছে, রিলেটিভ হাইট কিন্তু স্থির থাকবে। আচ্ছা, 2 নম্বরে দেখুন সেম, ঠিক আছে, অর্থাৎ বি সাব ফেজ, বি সাব ফেজে আমরা কি দেখতে পাবো ছবিতে? দুইটি কিন্তু স্থির থাকবে। আর সি সাব ফেজে আমরা কি দেখতে পাবো? সি সাব ফেজে আমরা দেখতে পাবো অ্যাবসলিউট হাইট কমবে, রিলেটিভ হাইট কিন্তু স্থির থাকবে। এই যে 3 নাম্বার, দেখুন যত সময় যাচ্ছে, যত আস্তে আস্তে এগোনো যাচ্ছে তখন কি হচ্ছে? দেখুন অ্যাবসলিউট হাইট কমছে, কমতে কমতে শেষ পর্যায়ে কি হবে? আস্তে 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 কিন্তু দেখুন এই ইনসেল বার যে দুটো ঢাল হচ্ছে, ওপর ঢালটাকে আমরা অবতল বলছি, উত্তল বলছি, নিচেটাকে কি বলছি? অবতল। আস্তে আস্তে শেষ পর্যায়ে এটাকে আমরা কি বলবো? ইনসেল বার্চ। আর এই যে সমতল ভূমি, সেটাকে আমরা কি বলবো? এন্ড্রাম। ঠিক আছে, ইনসেল বার্চের উপরে যে উত্তল যে ঢাল, সেটাকে আমরা কি বলবো? হেলডেনহাম। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমি যদি ছবিটা দেখি, তাহলে কিন্তু এটা টোটালটা পেঙ্কের আমরা ক্ষয়চক্র বুঝতে পারবো। আশা করছি পেঙ্কের ক্ষয়চক্রটা আপনারা বুঝতে পেরেছেন। এটাকে বুঝতে গেলে প্রথমে কি করতে হবে? প্রথমে যে সমস্ত বেসিক কনসেপ্ট সেগুলোকে আমাকে শিখে নিতে হবে। তারপরে কোন পর্যায়ে কি কি ঘটনা ঘটছে সেটা আমাদেরকে জেনে নিতে হবে। ওকে, আচ্ছা, এই পেঙ্কের তত্ত্বের মূল কথা কি বা কোনখান থেকে কোশ্চেন পড়ে সেটা আমাদেরকে জেনে নিতে হবে। তারপরে আমাদের কিন্তু এই ছবিটা দেখে নিতে হবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।